হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব পদার্থের অবস্থা অধ্যায়ে কণার গতিতত্ত্ব, ব্যাপন, নিঃসরণ এবং মোমবাতি প্রজ্বলনের যে তিনটে অবস্থা থাকে সেই অবস্থা সম্বন্ধে। তাহলে চলো শুরু করা যাক। দেখো, কণার গতিতত্ত্ব শুরু করার আগে আমাদের আগে জানতে হবে যে কণার গতিতত্ত্ব কাকে বলে। দেখো, এই সংজ্ঞাটা তোমাদের বই থেকে নিচ্ছি। এখানে বলতেছে যে অন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতি শক্তি দিয়ে পদার্থের কঠিন তরল ও গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বকেই বলা হয় কণার গতিতত্ত্ব। দেখো, এখানে বলছি অন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন তরল ও গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বকে কণার গতিতত্ত্ব বলে। তাহলে দেখো, অন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন তরল ও গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বকে কণার গতিতত্ত্ব বলে। তাহলে দেখো, এখানে আমি চারটা পদার্থের একটা চিত্র উঠাই দিয়েছি। এটা হচ্ছে কঠিন, এটা হলো তরল এবং এটা হলো গ্যাসীয় পদার্থ। দেখো, কঠিন পদার্থের কণাগুলো একদম কাছাকাছি অবস্থান করে। কঠিন পদার্থের কণাগুলো একদম কাছাকাছি অবস্থান করার কারণে তারা শক্তিশালী বন্ধনের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকে, যার কারণে তারা হচ্ছে কঠিন। তাদেরকে সহজেই ভাঙা যায় না এবং সহজেই তুমি বাঁকাইতে পারবে না, কারণ তাদের ভিতরে এক শক্তিশালী বন্ধনের মাধ্যমে কণাগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে, যার কারণে তারা হচ্ছে কঠিন পদার্থ। তোমাদের যদি বলা হয় যে কঠিন তরল গ্যাসীয় পদার্থের ভিতরে কোন পদার্থের কণাগুলো পরস্পরকে বেশি আকর্ষণ করে, তাহলে কঠিন পদার্থের কণাগুলো একে অপরকে শক্তিশালী আকর্ষণের মাধ্যমে যুক্ত থাকে, বিধায় এগুলো কঠিন। আচ্ছা, তারপর দেখো, পাশের চিত্রে আমি তরল পদার্থের কণাগুলোকে একটু কল্পনা করছি যে তরল পদার্থের কণাগুলো কঠিন পদার্থের কণাগুলোর তুলনায় একটু দূরে অবস্থান করে এবং একটু দূরত্বে মোমবাতি। ঠিক। দেখো, এখানে কঠিন পদার্থের তুলনায় তরল পদার্থের কণাগুলো অল্প একটু দূরে অবস্থান করে বিধায় তারা তরল। ঠিক আছে, তাহলে কঠিন পদার্থগুলো একবারে শক্তিশালী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে বলে তারা কঠিন, এবং কঠিন পদার্থের কণাগুলোর তুলনায় তরল পদার্থের কণাগুলো অল্প একটু দূরে অবস্থান করে, যার কারণে তাদেরকে নাড়াচড়া করানো যায়, এক জায়গা থেকে অন্য জায়গায় ঢালা যায়, কিন্তু তুমি কিন্তু আলাদা করতে পারো। আলাদা করলে তারা ওই একসাথেই থাকে। মানে কঠিন পদার্থের তুলনায় তাদের আকর্ষণ কণা একটু কম, আকর্ষণ বল একটু কম কণাগুলোর ভিতরে, তাইলে এটা হচ্ছে তরল পদার্থ। আর গ্যাসীয় পদার্থের কণাগুলোর ভিতরে আকর্ষণ নাই বললেই চলে, যার কারণে তারা গ্যাসীয় ছোটাছুটি করে। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, আমি তো পাগল আলোচি 3বার হয়ে পড়াই। দেখো, গ্যাসীয় পদার্থের কণাগুলো কঠিন তরল পদার্থের তুলনায় অপেক্ষাকৃত দূরে অবস্থান করে বিধায় তারা গ্যাসীয়। দেখো, আমাদের চারপাশে কিন্তু অনেক গ্যাস আছে, কিন্তু আমরা এটা বুঝতেও পারতেছি না, কারণ তাদের কণাগুলোর ভিতরে আকর্ষণ বল নাই বললেই চলে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এরপরে আমরা শিখবো তাহলে কণার গতিতত্ত্ব গেল। তাহলে কণার গতিতত্ত্বে কোন কণার আকর্ষণ বল সবচেয়ে বেশি? কঠিনের আকর্ষণ বল সবচেয়ে বেশি, কঠিন কণাগুলো সবচেয়ে বেশি আকর্ষণ বলে থাকে, তারপরে তরল, তারপরে গ্যাসীয় কণাগুলো একদম দূরে দূরে অবস্থান করে। এখন আমরা আলোচনা করব ব্যাপন সম্বন্ধে, যে ব্যাপন কাকে বলে এবং কিভাবে ব্যাপন হয়। দেখো, ব্যাপন কাকে বলে বলতেছে কোনো মাধ্যমে কঠিন তরল ও গ্যাসীয় পদার্থ স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়াকে ব্যাপন বলে। বোঝা যায়? কোনো মাধ্যমে কঠিন তরল ও গ্যাসীয় পদার্থ স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়াকে ব্যাপন বলে। তাহলে দেখো, আমরা যে ব্যাপন, তাহলে আমাদের সামাজিক জীবনে বা আমাদের চারপাশে ব্যাপনের উদাহরণ কি? দেখো, এখন তো রোজার সময় চলতেছে, তোমরা যারা শরবত বানাও, তোমরা ওখানে শরবতের ভিতরে হয়তো টেস্টি স্যালাইন দাও এবং এই চিনি দাও। তাহলে চিনি কিন্তু প্রথম অবস্থায় কিন্তু অত গলে না, কিন্তু তুমি যখন নাড়াচাড়া করাইতে থাকো তখন সে ধীরে ধীরে গলতে থাকে। মানে তুমি তাকে জোর করলেই গলাতে পারবে না, সে স্বতঃস্ফূর্তভাবে অটোমেটিক্যালি গলে যাবে। তাহলে এই যে সেখানে স্বতঃস্ফূর্তভাবে কঠিন পদার্থ গলে যাচ্ছে,
এটাই বলতেছে যে কঠিন তরল গ্যাসীয় পদার্থ স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়বে, এদেশে স্বতঃস্ফূর্তভাবে সে গলে যাচ্ছে, এটাই হচ্ছে ওই কঠিন পদার্থের ব্যাপন। ঠিক আছে, তুমি যে ওখানে শরবত তৈরি করছো বা আজকে বিকেলেও শরবত তৈরি করবা, সেটা হচ্ছে একটা ব্যাপনের উদাহরণ। তারপর তোমরা যখন পারফিউম নাও, দেখো পারফিউম নেওয়ার পরে শরীরে যখন পারফিউম নাও, পারফিউম যখন থেকে বের হয় তখন ওটা আলাদা জিনিস, ওটা নিঃসরণ। কিন্তু বের হওয়ার পরে তুমি যখন যে রাস্তা দিয়ে যাবা সেই রাস্তা দিয়ে কিন্তু সারাক্ষণ সেন্ট বের হয়ে যায়, এই যে সে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের দেখো ব্যাপন। এটা কি হয়, উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে ধাবিত হয়। ঠিক আছে, দেখো আমরা যখন এখানে কিছু চিনি আছে, চিনি যখন পানির নিচে থাকে তখন এখানে থাকে উচ্চ ঘনত্ব, মানে সেখানে অনেকগুলো চিনি আছে, এই চিনিটা গলতে গলতে এক সময় উপরে বা চারিদিকে ছড়িয়ে পড়ে, এটা হচ্ছে উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে ধাবিত হওয়া। আর গ্যাসীয় তো বুঝালাম আমি, তোমার ঘরে যদি এক কোনায় যদি একটা আতরের বোতলও রাখো, তাহলে কিছু সময়ের পর দেখবে যে অন্য কোনা থেকেও তুমি ওই আতরের সেন্ট পাচ্ছ। তার মানে ওই যে সেন্টটা বা ওই আতরের যে কণাগুলো সেটা স্বতঃস্ফূর্তভাবে বাতাসের সাথে ছড়িয়ে গেছে, যার কারণে আমরা অন্য কোনা থেকেও তার সেন্ট পাচ্ছি। এই যে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে, এটাই হচ্ছে তার ব্যাপন। এখন আমরা আলোচনা করব দেখো নিঃসরণ। দেখো পরবর্তী টপিকটা হচ্ছে আমাদের নিঃসরণ। তাহলে নিঃসরণ কাকে বলে? সৌর ছিদ্রপথে কোনো গ্যাস উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে সজোরে বেরিয়ে আসাকে নিঃসরণ বলে। তাহলে দেখো সজোরে বেরিয়ে আসে কিভাবে? আচ্ছা, তোমরা যখন পারফিউম নাও, পারফিউমের বোতল যখন চাপ দাও, তখন কিন্তু চাপ দেওয়ার সাথে সাথে সেখান থেকে কিন্তু ওই পারফিউমের বোতলের ভিতরে সেখানে কিন্তু উচ্চ ঘনত্বের স্থান থাকে। তুমি যেই মাত্র চাপ দাও সেই সরু ছিদ্র পথ দিয়ে সজোরে বেরিয়ে আসে, এদের সজোরে যে বেরিয়ে আসে এটাই হচ্ছে নিঃসরণ। এবং আমাদের এই যে বাসা বাড়িতে যে সকল সিলিন্ডার থাকে, সিলিন্ডারে তোমরা যে গ্যাসের চুলা তোমরা ব্যবহার করো, এটা তো দৈনন্দিন জীবনে আমাদের সাথী, সেই সিলিন্ডার থেকেও যখন গ্যাস বের হয় সেটাও কিন্তু সরু ছিদ্র পথ দিয়ে বের হয়, সেটা হচ্ছে একটা নিঃসরণের উদাহরণ। এই নিঃসরণ সরু ছিদ্র পথ দিয়ে যখন বের হয় ওটা হচ্ছে নিঃসরণ, কিন্তু বের হওয়ার পর যখন সেটা ছড়িয়ে পড়ে ওইটা হচ্ছে ব্যাপন। তোমাদের অনেক সময় প্রশ্ন আসে যে আমরা যখন আমাদের শরীরে বডি স্প্রে নেই অথবা পারফিউম নেই বা যাই নেই না কেন, নিঃসরণ আগে হয় নাকি ব্যাপন আগে হয়? ব্যাখ্যা করো। সেখানে কিন্তু নিঃসরণটা আগে হয়, কারণ তুমি আগে চাপ দিয়ে নিছো, চাপ দিয়ে নেওয়ার পর সজোরে ওই কৌটা থেকে বের হয়েছে, বের হওয়ার পরে সেটা চারিদিকে ছড়িয়ে পড়ে, তার মানে আগে নিঃসরণ হয় পরে ব্যাপন হয়। এখন আমরা দেখব যে মোমবাতির প্রজ্বলনের তিনটা অবস্থা। দেখো আমরা এখানে একটা মোমবাতি আঁকিয়ে নেই, এটা একটা মোমবাতি হিসেবে কল্পনা করো। কথা করিয়ার মারে আচ্ছা, দেখো আমরা এখন বুঝবো যে মোমবাতির প্রজ্বলনের তিনটা অবস্থা। আমরা যখন মোমবাতি যখন স্বাভাবিক অবস্থায় থাকে, আমরা যখন আগুন দেওয়া হয়নি, মনে করো যে এই অবস্থায় আছে, আগুন দেয়নি এখন, তাহলে আগুন না দেওয়া অবস্থায় মোমবাতিটা কিন্তু একটা কঠিন পদার্থ। তার মানে আমরা দেখো মোমবাতির তিনটা অবস্থার ভিতরে একটা অবস্থা পাইলাম যে কঠিন। মোমবাতি যখন স্বাভাবিক অবস্থায় থাকে তখন সে কঠিন অবস্থায় থাকে, কিন্তু মোমবাতি যেই মাত্র আগুনটা দেওয়া হয় তখন এই যে জ্বলতে থাকে, এইভাবে সে আলো দিতে থাকে, এবং আলো দেওয়ার সাথে সাথে এখানে মোমটা গলে নিচে এইভাবে গড়িয়ে পড়ে। এই যে গড়িয়ে যে পড়ে এটা কিন্তু একটা তরল, মোমটা গড়িয়ে পড়ে, তার মানে আমরা মোমবাতির তরল অবস্থা লক্ষ্য করি। ঠিক আছে, এখানে তাইলে তরল, এই যে দুইটা হয়ে গেল। দেখো মোমবাতি যখন স্বাভাবিক অবস্থায় থাকে তখন সে কঠিন, আর যখন মোমগুলো গলে গলে পড়তে থাকে তখন সেটা তরল। এবং এই মোম যখন আগুন জ্বালানো হয় তখন এই মোমটা কিন্তু তুমি যদি মোমের উপরে হাত দাও তাহলে দেখবে যে অল্প একটু, আবার যেন এমনভাবে হাত দিও না যে তোমার হাত আগুন ধরে যায়। দেখো এমনভাবে হাত দিবা যেন একটা স্বাভাবিক তাপমাত্রায় থাকে। হাত দেওয়ার পরে তুমি পরবর্তীতে হাত দিয়ে লক্ষ্য করবা যে এখানে আমাদের একটা তরল পদার্থ জমিয়ে গেছে, মানে পানি পানি ভাব, এই যে বাষ্পীয় পদার্থ। এই মোমটা জ্বলার পরে সেখানে কি তৈরি হয়? কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প এবং আমাদের আলো দেয়, এই যে জলীয় বাষ্পটা। তাহলে তুমি তো এখানে
গ্যাসীয় পদার্থটাও পাচ্ছ। তাহলে এখানে 3 নম্বর হচ্ছে বাষ্প বা গ্যাসীয়, তুমি যাই বলো না কেন, এটা গ্যাসীয় পদার্থ বা বায়বীয় পদার্থ। তাহলে এই যে মোমবাতির আমরা 3টা অবস্থায় পাই। মোমবাতি যখন স্বাভাবিক অবস্থায় থাকে তখন সে কঠিন, মোমবাতি যখন জ্বলতে শুরু করে এবং তার গা বেয়ে যে মোমগুলো চুয়ে পড়ে সেটা হচ্ছে তরল, এবং এই মোমটা জ্বালানোর পরে কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্পটা উড়ে যায়, সেটা হচ্ছে গ্যাসীয় পদার্থ। এই ছিল মোমের 3টা অবস্থা। আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে গলন এবং স্ফুটন এবং পাতন, ঊর্ধ্বপাতন। এই পরবর্তী 4টা টপিক আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজ এইটুকুই।